হাই নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি রিক শুরু করছি নিউজ টুডে। সবার আগেই চোখ রাখবো হেডলাইন। কর্ণাটক রাজ্য ক্রিকেট সংগঠনের সচিব এবং কোষাধ্যক্ষ ই জয়রামের ইস্তফা। বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনায় পদত্যাগ। পশ্চিম সিকিমে মর্মান্তিক দুর্ঘটনা, ঘুরতে গিয়ে মৃত্যু কলকাতার এক মহিলার। মৃত পর্যটকের নাম শ্রাবন্তী দত্ত রায়। দেশে বাড়ছে করোনা, ভারতে সংক্রমিতের সংখ্যা ৫,০০০ পার। তার মাঝেই চীনে খোঁজ মিলল করোনার নতুন ভ্যারিয়েন্টের। রানওয়ের আপগ্রেডেশনের জন্য দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১১৪টি বিমান ওঠানামা বন্ধ। আগামী ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ বিমান পরিষেবা। দুর্যোগ যেন কিছুতেই সিকিমের পিছু ছাড়ছে না। পশ্চিম সিকিমে মর্মান্তিক ঘটনা, সেখানে ঘুরতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু হলো কলকাতার এক মহিলার। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ডেটামেন্টের কাছে হাই ওয়াটার গার্ডেন কমপ্লেক্সে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে মৃত পর্যটকের নাম শ্রাবন্তী দত্ত রায়। তিনি এবং তার স্বামী সুশীল রায় পশ্চিম সিকিমে বেড়াতে গিয়েছিলেন। ওয়াটার গার্ডেন কমপ্লেক্সে আচমকা শ্রাবন্তী দেবী হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান। তাকে ডেন্টাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কর্ণাটক রাজ্য ক্রিকেট সংগঠনের সচিব এ জয়শঙ্কর এবং কোষাধ্যক্ষ ই জয়রাম শুক্রবার রাতে ইস্তফা দিলেন। বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় তারা পদত্যাগ করেছেন। আহমেদাবাদে ১৮ বছরের মধ্যে প্রথমবার আইপিএল জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিজয় উৎসবে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে পদপৃষ্ট হয়ে মৃত্যু হয় ১১ জনের। শনিবার একটি যৌথ প্রেস বিবৃতিতে তারা বলেছেন এই দুর্ঘটনার নৈতিক দায়িত্ব নিচ্ছেন তারা। দুজনেই বলেছেন যদিও এই ঘটনায় তাদের ক্ষমতা খুবই সীমাবদ্ধ ছিল। উল্লেখ্য, এই ঘটনায় এতটাই আলোড়ন পড়েছে যে ইতিমধ্যে বেশ কয়েকজন রাজনৈতিক ও পুলিশ কর্মীকে বরখাস্ত করা হয়েছে। কর্ণাটক হাইকোর্ট স্বতঃপ্রণোদিত মামলা করেছে। প্রেস বিবৃতিতে সচিব ও কোষাধ্যক্ষ লিখেছেন, নজিরবিহীন ও দুর্ভাগ্যজনক এই ঘটনায় আমাদের ক্ষমতা খুবই সীমাবদ্ধ থাকলেও আমরা নৈতিক দায়িত্ব গ্রহণ করে নিজ নিজ পদ থেকে ইস্তফা বা পদত্যাগপত্র কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতির কাছে পাঠিয়ে দিয়েছি। কর্ণাটক হাইকোর্ট রাজ্য সরকারকে ১০ই জুনের মধ্যে স্ট্যাটাস রিপোর্ট দাখিল করতে বলেছে। এর মধ্যে রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের কোনো পদাধিকারীকে গ্রেপ্তার করা চলবে না বলেও নির্দেশ দিয়েছে। তারা যতক্ষণ পুলিশের সঙ্গে সহযোগিতা করবেন ততক্ষণ তাদের গ্রেপ্তার করা হবে না। সামনেই বিধানসভা নির্বাচন, আর তার আগেই নিজেদের ঘুঁটি সাজাতে ব্যস্ত রাজনৈতিক দলগুলি। এরই মাঝে বাংলা সফরে প্রধানমন্ত্রী। নন্দীগ্রামে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন থেকে আগামী বছরের বিধানসভা নির্বাচন পর্যন্ত প্রতি মাসেই বঙ্গ সফরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মে মাসের শেষ দিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে জনসভা করার পরে এবারে ২০ জুন নন্দীগ্রামে প্রধানমন্ত্রী জনসভা করতে পারেন বলে রাজ্য বিজেপির অন্দরে জল্পনা তুঙ্গে। ২০২৩ সালে কেন্দ্রীয় সরকার ২০ জুন তারিখে রাজ্যের প্রতিষ্ঠা দিবস তথা পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের নির্দেশ দিয়েছিলেন। ১৯৪৭ সালে বঙ্গভাগের সিদ্ধান্তকে স্মরণ করে গত কয়েক বছর ধরেই এই দিনটি বিজেপির কাছে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। নন্দীগ্রাম বিজেপির কাছে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, তাই সেখান থেকে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ দিবস পালন করে জোরালো রাজনৈতিক বার্তা দিতে চাইছেন বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। প্রধানমন্ত্রীর বঙ্গ সফরকে অবশ্য পাত্তা দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। বিজেপির কেন্দ্রীয় নেতারা পরিযায়ী এবং তাদের বাংলা ডেলি প্যাসেঞ্জারই কোনো কাজে দেবে না বলে মনে করছে তৃণমূল। এই প্রসঙ্গে দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, মোদি বাংলায় যেখানে খুশি আসতে পারেন। নানা রঙের লোকজন আগেও এসেছেন, এসে কি হয়েছে? বাংলার মানুষ বিজেপির আসল চেহারা কি তা জেনে গিয়েছে। যতবার ওরা বাংলায় আসবেন ততবারই মানুষ দেখতে পাবে যে খালি হাতে এসেছেন, বকেয়া টাকা দিচ্ছেন না। এসব করে কোনো লাভ হবে না। বিজেপি আগেও হেরেছে, এবারেও হারবে। হাই নিউজ নেটওয়ার্ক। চলতি মাসেই কানাডার আলবার্টা প্রদেশের কানানাস্কিস শহরে হতে চলেছে G17 গোষ্ঠীভুক্ত দেশগুলির সম্মেলন। কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কোনো আমন্ত্রণ না আসায় মনে করা হয়েছিল এবার ভারত ব্রাত্য, কিন্তু তেমন কিছুই হয়নি। শুক্রবার নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়ে ফোন করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এই সম্মেলনে মোদী যাবেন বলেও জানিয়েছেন।
ভারত কানাডার সম্পর্কে যে শীতলতা চলছিল তা কিছুটা হলেও প্রশমিত হচ্ছে বলে মনে করা হচ্ছে কূটনৈতিক মহলে। প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমলে দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল তার উল্টো দিকে হেঁটে পথ খুলে দিচ্ছেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এক্স হ্যান্ডেলে শুক্রবার একটি পোস্টে মোদি জানান তিনি কানাডার প্রধানমন্ত্রীর ফোন পেয়েছেন এবং তাদের মধ্যে সুন্দর কথাও হয়েছে। মোদি লেখেন, কানাডার প্রধানমন্ত্রীর ফোন পেয়ে তিনি আনন্দিত। সাম্প্রতিক নির্বাচন জয়ের জন্য তাকে অভিনন্দন জানিয়েছি এবং কানানাস্কিসে জি সম্মেলন আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়েছি। পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে একযোগে কাজ করবে। সম্মেলনে আমাদের সাক্ষাতের অপেক্ষায় রয়েছি। গ্রুপ অফ সেভেনে একটি আন্তঃসরকারি রাজনৈতিক এবং অর্থনৈতিক ফোরাম। এটির সদস্য দেশ হল কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়াও ইউরোপিয়ান ইউনিয়ন এই মঞ্চের সদস্য। ভারত সহ বেশ কিছু বড় অর্থনৈতিক দেশ সরাসরি জি7 এর সদস্য না হলেও এই গোষ্ঠীতে ভূমিকা নিতে থাকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা জি7 এর সদস্য হোক। জি7 সম্মেলন অনুষ্ঠিত হবে 15 থেকে 17 জুনের মধ্যে। কার্নি ও মোদির সাক্ষাৎ আন্তর্জাতিক কূটনীতিতে নতুন ইঙ্গিত নিয়ে আসতে পারে, এমনটাই মনে করছে বিশ্লেষক মহল। হাই নিউজ নেটওয়ার্ক। ছত্তিশগড়ের বিজাপুর জেলায় ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ আরও এক মাওবাদী নেতা। তার নাম ভাস্কর ওরফে মৈলারাপু আদেলু। পুলিশের তথ্য অনুযায়ী নিহত মাওবাদী নেতা তেলেঙ্গানা স্টেট কমিটির বিশেষ জোনাল কমিটির সদস্য ছিলেন। বুধবার থেকেই বিজাপুরে যৌথ অভিযান চালাচ্ছিল ছত্তিশগড় পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী সিআরপিএফ এর বিশেষ ইউনিট কোবরা বাহিনীর সদস্যরা। বস্তার রেঞ্জের আইজি সুন্দররাজ জানিয়েছেন, দুই পক্ষের সংঘর্ষে মাওবাদী নেতার মৃত্যু তো হয়েছেই, ঘটনাস্থল থেকে একটি AK-47 রাইফেল, বিস্ফোরক ও প্রচুর অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই জানা গেছে ছত্তিশগড়ের মৃত মাওবাদী নেতা ভাস্করের মাথার দাম ছিল 25 লক্ষ টাকা এবং তেলেঙ্গানায় 20 লক্ষ টাকা, অর্থাৎ মোট 45 লক্ষ। এই অভিযানই দেখিয়ে দিচ্ছে মাওবাদীদের বিরুদ্ধে কেন্দ্র ও রাজ্য যৌথভাবে কতটা জোরালো কৌশলে এগোচ্ছে। দেশে ফের বাড়ছে করোনার সংক্রমণ। ইতিমধ্যেই ভারতের সংক্রমিতের সংখ্যা 5,000 ছাড়িয়েছে। তারই মাঝে সেই চীনেই খোঁজ মিলল করোনার নতুন ভ্যারিয়েন্টের। করোনার আতুরঘর চীনে মিলল মারণ ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট HKU5CoV-2 নামে। এই নয়া প্রজাতির মিউটেশন একটু এদিক ওদিক হলেই ফের ভয়াবহ হয়ে উঠবে ভাইরাসটি, যার জেরে আবারও শুরু হতে পারে অতিমারি। হু করে ছড়াবে সংক্রমণ, মৃত্যু হতে পারে লক্ষ লক্ষ মানুষের, হতে পারে লকডাউনও, এমনই জানিয়ে সতর্ক করেছেন চীনের বিজ্ঞানীরা। 5 বছর আগে কোভিড-19 দাপটে সংক্রমণ, মৃত্যু, লকডাউনের সাক্ষী থেকেছে গোটা পৃথিবী। গত কয়েক মাস ধরেই দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কিছু দেশে নতুন করে করোনা ছড়াচ্ছে। ইতিমধ্যেই ভারতের সংক্রমিতের সংখ্যা 5,000 ছাড়িয়ে গিয়েছে। যদিও এই মুহূর্তে ভারতে করোনা ভাইরাসের যে প্রজাতিগুলি সংক্রমণ ছড়াচ্ছে সেগুলির মারণ ক্ষমতা অনেকটা কম বলেই দাবি করছে ভারতীয় বিজ্ঞানী ও চিকিৎসক মহল। কিন্তু চীনের নয়া ভাইরাসের ধরন পরিবর্তিত হলে বিপদ আসতে বেশি সময় লাগবে না। চীনের নয়া ভাইরাসটিতে যে প্যাথোজেন পাওয়া গিয়েছে সেটি মার্স ভাইরাস গোত্রের। এই ভাইরাসে আক্রান্তদের 1/3 মৃত্যু হওয়ার ঝুঁকি থাকে। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত 24 ঘন্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে 4 জনের। সক্রিয় রোগীর সংখ্যা 5,364। কেরলের সর্বাধিক সংক্রমিত, আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1600। দিল্লিতে আক্রান্ত 592। গড়ে রোজ 1208টি PCR টেস্ট হচ্ছে রাজধানীতে। গুজরাট, পশ্চিমবঙ্গেও ক্রমেই বাড়ছে সংক্রমণ। গত 24 ঘন্টায় বাংলায় নতুন করে সংক্রমিত হয়েছে 106 জন। হাই নিউজ নেটওয়ার্ক। রানওয়ের আপগ্রেডেশনের জন্য দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোজ 114টি বিমান ওঠানামা বন্ধ রাখা হবে। আগামী 15 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত এই বিমান পরিষেবা বন্ধ থাকবে। দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে এই খবর প্রকাশ করেই জানানো হয়েছে, রানওয়ের 10/28 আপগ্রেডেশনের কাজের জন্য এই বিমান পরিষেবা বন্ধ রাখা হবে।
দিল্লি বিমানবন্দর দেশের অন্যতম বড় ও ব্যস্ততম বন্দর। এই বিমানবন্দর থেকে প্রতিদিন দেশে ও বিদেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত হয় প্রায় 1450টি বিমান। এদিকে এই বিমানবন্দরে মোট 4টি রানওয়েও রয়েছে। 3টি টার্মিনালের মধ্যে বর্তমানে টি-A ও টি-3 চালু থাকলেও টি-2 টার্মিনাল বন্ধ রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মে মাস থেকেই রানওয়ে 10/28A আপগ্রেডেশন করার কথা ছিল, কিন্তু বেশ কিছু কারণের জন্য সেই কাজ পিছিয়ে গিয়েছে এবং সেই কাজ জুন মাস থেকে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই রানওয়েতে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেমের আপগ্রেড করা হবে, যার ফলে কুয়াশা ও বৃষ্টির সময় দৃশ্যমানতা কম হলেও বিমান ওঠানামার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেডের সিইও বিদেশ কুমার জয়পুরিয়া জানান, 15 জুন থেকে 3 মাসের জন্য রানওয়ে 10/28 বন্ধ থাকবে। তিনি বলেন, কুয়াশা ও বৃষ্টির কারণে বিমান ওঠানামা যাতে কোনো সমস্যা না হয় সেই কারণেই রানওয়েটি আপগ্রেড করার সিদ্ধান্ত নিয়েছি। এই রানওয়েতে বেশ কিছু আপগ্রেডেশন করার সিদ্ধান্ত নিয়েছি। এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর মিলেছে, রানওয়ে আপগ্রেডেশনের কাজ করার সময় মোট 200টি বিমান ওঠানামায় প্রভাব পড়বে। এর মধ্যে 114টি বিমান বাতিল করা হয়েছে, বাকি 86টি বিমান ওঠানামার সময়ে কিছু পরিবর্তন করা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। বাঙালির ঘুরতে যাবার কথা হলে সবার আগে দীপুদার কথাই যেন মাথায় আসে। দীঘা, পুরী, দার্জিলিং, তার মধ্যে সম্প্রতি দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে, আর তারপর থেকেই যেন বেশি ভিড় দেখা যাচ্ছে দীঘায়। যাত্রী সুবিধার্থে এবার থেকে হুগলি, বর্ধমান থেকেও পাওয়া যাবে দীঘার বাস। হুগলি বর্ধমানের প্রত্যন্ত এলাকা থেকে এবার এক বাসেই যাওয়া যাবে দীঘা। সমুদ্রের পাশাপাশি জগন্নাথ মন্দির দর্শনও করতে পারবেন সহজেই। নয়া উদ্যোগ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার। মেমারি থেকে বাস ভাড়া 209 টাকা। আবার হুগলি, মগরা, বড়পাড়া থেকে দীঘা যাওয়ার খরচ 180 টাকা। বর্ধমানের মেমারি থেকে হুগলির বৈচি হয়ে ওই বাস যাবে দীঘার জগন্নাথ মন্দিরের সামনে। দীঘাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে উদ্যোগী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘায় তৈরি হয়েছে সম্প্রতি জগন্নাথ মন্দির, তারপরেই বেড়েছে দীঘায় নতুন করে পর্যটনদের উৎসাহ। দীঘা যাওয়ার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে যোগাযোগ ব্যবস্থা উন্নতও করা হচ্ছে। সেভাবেই হুগলির প্রত্যন্ত গ্রাম থেকে সরাসরি বাসে করে একেবারে কম খরচে এবার পর্যটকরা পৌঁছে যেতে পারবেন দীঘায়। প্রতিদিন মেমারি থেকে সকাল 6টার সময় বাসটি ছাড়বে, যা বৈচি, পান্ডুয়া, মগরা হয়ে দুপুর 12টার মধ্যেই পৌঁছে যাবে দীঘায়। রাস্তায় 45 মিনিটের বিরতি, তাতে যাত্রীদের খাওয়া দাওয়া করে নিতে পারবেন। হাই নিউজ নেটওয়ার্ক। চলতি বছর বাংলাদেশে হচ্ছে না সাধারণ নির্বাচন, আগামী বছরেই তা হবে। জাতির উদ্দেশ্যে ভাষণে দিনক্ষণ ঘোষণা করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। জানালেন 2026 সালের এপ্রিল মাসের প্রথমার্ধেই নির্বাচন হবে। মোহাম্মদ ইউনূসের ভাষায়, দেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর 3টি কাজের দায়িত্ব নেওয়া হয়েছিল: সংস্কার, বিচার, নির্বাচন। সেসব কাজ শেষের পরই নির্বাচন হতে পারবে। এ বিষয়ে দেশবাসীকে দিশা দেবে নির্বাচন কমিশন। ইউনূসের এই ঘোষণায় ওয়াকিবহাল মহলের মত, ভোট নিয়ে বিএনপি, জামাত সহ বিভিন্ন বিরোধী শিবিরের চাপের মুখেও বিশেষ নত হল না অন্তর্বর্তী সরকার। চলতি বছরে ভোট না হয়ে তা পরের বছর পর্যন্ত বিলম্বিত করাই এর যথেষ্ট প্রমাণ। বকরিদের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভাষণে ইউনূস বলেন, আগামী নির্বাচন হবে সবচেয়ে স্বচ্ছ, অবাধ, সুষ্ঠু। দেশের ইতিহাস তা মনে রাখবে। 2024 সালে বাংলাদেশে জুলাই বিপ্লব অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যাদের মৃত্যু হয়েছে, সেসব শহীদদের জন্য কিছু করে যেতে চায় ইউনূস সরকার। জুলাই সনদ তৈরির মধ্যে দিয়ে তা হবে বলে মনে করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তার কথায়, জুলাই সনদ অনুযায়ী আশু করণীয় সংস্কারের কাজগুলো আমরা বাস্তবায়ন করতে প্রতিজ্ঞাবদ্ধ। বাকি অংশের বেশ কিছু কাজও আমরা শুরু করে যেতে চাই। আশা করি অবশিষ্ট অংশ পরবর্তীতে নির্বাচিত সরকারের মাধ্যমে বাস্তবায়িত হবে। জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি আরও বলেন, আমরা এমন নির্বাচন চাই যা দেখে জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মা তৃপ্তি পাবে, তাদের আত্মা শান্তি পাবে। আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার, সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নিক। এটা সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে জাতির কাছে স্মরণীয় থাকুক। দেশে ইতিমধ্যে এতদিনকার ক্ষমতাশালী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। মনে করা হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনী লড়াই থেকে এভাবে অপসারিত হয়ে যাওয়া বিএনপিকে সুবিধা পাইয়ে দেবে। এখন দেখার ইউনূসের ঘোষণার পরে কতটা সুষ্ঠুভাবে ভোট হয় বাংলাদেশে। হাই নিউজ নেটওয়ার্ক।
ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন তিনি বন্ধু তথা মার্কিন শিল্পোদ্যোগী ইলন মাস্ককে অনেক সাহায্য করেছেন, আর তারপরেই মাস্ক পাল্টা দাবি করলেন যে তিনি সাহায্য না করলে ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জিততেই পারতেন না। দুজনের সম্পর্ক যে আগের মতন মসৃণ নেই, সাম্প্রতিক ঘটনাক্রম তার থেকেই ইঙ্গিত মিলেছিল। কিন্তু এবার সেই ট্রাম্প মাস্ক সংঘাত প্রকাশ্যে চলে এলো। বৃহস্পতিবার ট্রাম্প দাবি করেছিলেন মাস্ককে ছাড়াই তিনি আমেরিকার পেনসিলভেনিয়া প্রদেশে জয়ী হতে পারতেন। ট্রাম্পের ওই দাবি সম্বলিত ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই একটি পোস্ট করেন টেসলা এবং এক্সের কর্ণধার মাস্ক। সেখানে তিনি লেখেন, আমার সাহায্য ছাড়া ট্রাম্প এই নির্বাচনে জিততে পারতেন না। মাস্কের দাবি, সেক্ষেত্রে মার্কিন আইনসভার নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা পেতেন, আর উচ্চকক্ষে সেনেটদের অল্পের জন্য সংখ্যাগরিষ্ঠতা বজায় থাকত রিপাবলিকানদের। অবশ্য ভোটে জিততে তিনি কিভাবে সাহায্য করেছিলেন ট্রাম্পকে তার ব্যাখ্যা দেননি মাস্ক। অন্যদিকে ট্রাম্পের বিরুদ্ধে সুর আরো চড়িয়ে বড় বোমা ফেলার হুঁশিয়ারি দিয়েছেন মাস্ক। বিতর্কিত এই এপস্টাইন ফাইলে ট্রাম্পের নাম রয়েছে সে কথা উল্লেখ করে দাবি করেছেন, শুধু এই কারণেই ফাইলটি প্রকাশ্যে আনা হয়নি। বোমা সংক্রান্ত পোস্টটি পুনরায় প্রকাশ্যে এনে মাস্ক লিখেছেন, ভবিষ্যতের জন্য এটাকে মাথায় রেখে দিন, সত্যি সামনে আসবে। গত 20 জানুয়ারি দ্বিতীয়বারের জন্য আমেরিকার প্রেসিডেন্টের কুর্সিতে বসে মাস্ককে নিজের বিশেষ পরামর্শদাতা হিসাবে নিয়োগ করেছিলেন ট্রাম্প। বলেছিলেন, ওর সঙ্গে আমার সম্পর্ক দারুণ। মাস্কের জন্য আলাদা একটি দপ্তরও তৈরি করা হয়েছিল। সেই সরকারি দক্ষতা বিষয়ক দপ্তরের কাজ ছিল প্রশাসনের অপ্রয়োজনীয় ব্যয় কাটছাট এবং অর্থনৈতিক সাশ্রয়। কিন্তু ট্রাম্পের জনকল্যাণমূলক বিলকে জঘন্য পদক্ষেপ বলে চিহ্নিত করে প্রশাসনিক উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ধনকুবের ইলন মাস্ক। ছেড়েছিলেন খরচ কমানোর দপ্তরের দায়িত্ব। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ট্রাম্প বলেন, আমি ইলনের ব্যাপারে খুবই হতাশ, ওর সঙ্গে আর দারুণ সম্পর্ক থাকবে কিনা জানা নেই। তারপর একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করে মাস্ক বুঝিয়ে দিয়েছেন দুজনের মধ্যে দারুণ সম্পর্ক আর থাকছে না। হাই নিউজ নেটওয়ার্ক। পাহাড় টানত তাকে, আর সেই পাহাড়ের কোলেই হারিয়ে গিয়েছেন রানাঘাটের স্কুল শিক্ষক সুব্রত ঘোষ। শেষ পর্যন্ত তার দেহ উদ্ধার করা যায়নি। এখন বন্ধ করে দেওয়া হয়েছে এভারেস্টের অভিযান। ফলে আবার নতুন করে এভারেস্টের অভিযান শুরু না হলে সুব্রতর খোঁজ করার কোনো উপায় নেই। পরিবারের সবাই এখন এক লম্বা প্রতীক্ষায়। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার রানাঘাট পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুব্রত ঘোষ। পেশায় একজন শিক্ষক আর শখে একজন পর্বতারোহী। এবছর এভারেস্ট জয় করার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলেন তিনি, কিন্তু সেই যাত্রা থেকে আর ফিরলেন না সুব্রত। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে চিরনিদ্রায় শায়িত রয়েছেন তিনি। দেহ এখনো ফেরানো যায়নি। চলতি বছরের 31শে মার্চ সুব্রত রওনা হন নেপালের কাঠমান্ডুর উদ্দেশ্যে। সব ছিল ঠিকঠাক। দীর্ঘ প্রস্তুতি শেষে 10ই মে এভারেস্টের বেস ক্যাম্প থেকে শুরু করেন উপরের দিকে আরোহণ। সেই যাত্রায় তার সঙ্গে ছিলেন খুড়তুতো বোন সুমিত্রা দেবনাথ, যিনি নিজেও একজন অভিজ্ঞ পর্বতারোহী। সুমিত্রা জানান, 10ই মেতে শেষবার দেখা হয়েছিল সুব্রতর সঙ্গে। এরপর 12ই মে ওয়াকিটকির মাধ্যমে শেষ কথোপকথন। তারপরই নেমে আসে নীরবতা। বরফ আর বাতাসের আড়ালে কোথায় যেন হারিয়ে যান সুব্রত। পর্বত থেকে ফিরে আসেন সুমিত্রা, কিন্তু খালি হাতে। ভাইয়ের মৃত্যুর খবর নিয়ে ফিরেছেন বটে, কিন্তু নেই কোনো চিহ্ন, নেই দেহ। সেই অভিজ্ঞতা এখন তাড়া করে তাকে। চোখ ভেজে ওঠে যখন বলেন, ভাবিনি এভাবে ফিরে আসতে হবে। শেষ মুহূর্ত পর্যন্ত আশায় ছিলাম। লাস্ট আমার সঙ্গে ভাইয়ের দেখা হয়েছে 10 তারিখ যখন সামিটে বেরোচ্ছে 10:30টা, আর 12 তারিখ ওয়াকিটকিতে ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। তখনও আমি খোঁজ খবর নিয়েছি যে ভাইয়ের মুভমেন্টটা কীরকম, গতিটা কীরকম, কোন টাইমে শুরু করেছে, কোন টাইমে পৌঁছেছে। আমি কিন্তু ভাইয়ের মধ্যে এতটুকুনি দুর্বলতা, অসুস্থতা বা গতি কম কিছু আমি দেখিনি বা শুনিনি। ফলে বারে বারে কিন্তু আমার মনের যে বিশ্বাস বা যেভাবে দেখেছি ভাইয়ের মধ্যে বিভিন্ন জায়গায় যে বলছে, সেই অসুস্থতা আমি দেখিনি। যখন আমরা দেখলাম বা প্র্যাকটিক্যালি বিভিন্ন জায়গা থেকে বুঝলাম যে ভাই মারাই গেছে, তখন আমরা চেষ্টা করেছিলাম ভাইকে অন্তপক্ষে ফিরিয়ে নিয়ে আসার। কিন্তু ওই ওপর থেকে রেস্কিউ করে ফিরিয়ে আনতে গেলে যে খরচটা, সেটা আমাদের পক্ষে করা সম্ভব ছিল না। সেক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন মানুষ বিভিন্ন স্তর থেকে সাহায্য করেছে, যার কারণে ইন্ডিয়ান এম্বাসি পর্যন্ত আমাদেরকে সাহায্য করার জন্য কনফার্মেশন দিয়েছিল যে তারা সব রকম সাহায্য করবে ভাইকে উপর থেকে নামানো। সুব্রত ঘোষের মৃতদেহ উদ্ধারের জন্য পশ্চিমবঙ্গ সরকার, ভারত সরকার এবং নেপাল সরকারের সহযোগিতায় 1,35,00,000 টাকা অনুমোদন করা হয়। 26শে মে রাতে একজন শেরপা রওনা দেন হেল স্টেপের দিকে, সেই জায়গা যেখানে সুব্রত নিখোঁজ হয়েছিল বলে সন্দেহ। কিন্তু 27শে মের পর থেকে এভারেস্টে সমস্ত অভিযান বন্ধ হয়ে যায় প্রতিকূল আবহাওয়ার কারণে। ফলে থেমে যায় মৃতদেহ উদ্ধারের কাজও। বর্তমানে পরিবার, বিশেষ করে সুমিত্রা, অপেক্ষা করছেন পরবর্তী অভিযানের, নতুন কোনো সুযোগের, যেন অন্তত ভাইয়ের দেহটি ফিরে পায় তারা, শেষবারের মতন তার সঙ্গ পায়।
সুমিত্রা বলেন, আমি জানি সুব্রত আর ফিরবে না, কিন্তু চাই ওর দেহটুকু যেন ফিরিয়ে আনা যায়, আমাদের শেষ বিদায়টুকু যেন সম্পূর্ণ হয়। সুব্রতর এই যাত্রা শুধু একটি ব্যক্তিগত স্বপ্নভঙ্গ নয়, বরং তার সঙ্গে জড়িয়ে আছে একটি পরিবারের অবসানহীন প্রতীক্ষা, এক অপূর্ণ শেষ অধ্যায়। এভারেস্ট যেমন স্বপ্নের শিখর, তেমনি কখনো কখনো তা বেদনারও উচ্চতম চূড়া হয়ে ওঠে। হাই নিউজ নেটওয়ার্ক। সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় শুষ্ক গরম আবহাওয়া বজায় থাকবে। 3 দিনে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্য জুড়ে। শুক্রবার বিকেলের পর বৃষ্টি হলেও গরম থেকে যেন রেহাই নেই, বরং সপ্তাহান্তে বাড়তে পারে তাপমাত্রা। এমনই আশঙ্কার খবর শোনালো আলিপুর আবহাওয়া দফতর। আপাতত দক্ষিণবঙ্গে বর্ষা আসার সম্ভাবনা নেই, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি হবে না বলেই খবর। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঝড় বৃষ্টিতে কলকাতার রাতের তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস কমেছে। দিন ও রাতের তাপমাত্রা শনিবার সকালে স্বাভাবিকের চেয়ে কম ছিল, তবে বেলা বাড়ার সঙ্গেই বেড়েছে তাপমাত্রা। আগামী 3 থেকে 4 দিনে 4 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। আপাতত দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা কম। সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় শুষ্ক ও গরম আবহাওয়া বজায় থাকবে। 3 দিনে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে তাপমাত্রা। শুষ্ক আবহাওয়ার সঙ্গে গরম এবং অস্বস্তিও বজায় থাকবে। শনিবার কলকাতা সহ হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়ায় গরম ও অস্বস্তি বজায় থাকবে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। তারপর থেকে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিও হতে পারে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিরও তাপমাত্রা কমবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মালদা এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে গরম ও অস্বস্তিকর আবহাওয়াও বজায় থাকবে। রবিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কমবে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।